গঙ্গা অববাহিক এলাকার রয়েছে 1.09 মিলিয়ন হেক্টর, অর্থাৎ 63% অফ দ্য টোটাল ক্যাচমেন্ট। মেঘনা ব্রহ্মপুত্র occupies 0.55 million square kilometer, 32% of the total catchment. And Meghna মাত্র 0.08 million square kilometer, so 5% of the total catchment. এই ছেলে ওইটা ছিলেন না বাংলাদেশ এই অঞ্চলে গঙ্গা হচ্ছে অন্যতম প্রধান নদী। আমরা আসি গঙ্গা নদীতে। গঙ্গা একটি আন্তর্জাতিক নদী, চায়না, ইন্ডিয়া, নেপাল এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত। রাইজিং এট দ্য সাউদার্ন স্লোপ অফ দ্য হিমালয়ান মাউন্টেন, গঙ্গোত্রী বলে জায়গাটাকে, উত্তর কাশী ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। তো ভারতের মধ্য দিয়ে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিম বাংলা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জের। এই গঙ্গা নদীর অববাহিকে ভারতের শেয়ার আবার 80% অফ দ্য ক্যাচমেন্ট, নেপাল 13%, বাংলাদেশ 4% এবং চায়না হচ্ছে 3%। গঙ্গা ইন্ডিয়ান ট্রিবিউটারিজ গুলো হচ্ছে, আমরা যদি দেখি এখানে ইয়ামুনা, টন, সন, এইগুলো হচ্ছে মেজর ট্রিবিউটারিজ টু গেঞ্জেস ইন্ডিয়ান সাইডে। আর নেপাল থেকে কর্ণালী, গন্ডাকি, কোশি, এটা হচ্ছে 3 মেজর ট্রিবিউটারিজ টু দ্য গেঞ্জেস। সবচেয়ে ইন্টারেস্টিং হলো গঙ্গার 80% ক্যাচমেন্ট ভারতে অবস্থিত হলেও ফারাক্কা পয়েন্টে মাত্র 29% কন্ট্রিবিউশন হচ্ছে ভারতের, 71% হচ্ছে নেপালি রিভার সিস্টেম। তার মানে আমাদের ভারতে ফারাক্কা পয়েন্টে আসার আগে 70-এরও অধিক আমাদের ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার, ড্যাম, বারাইজ এবং অন্যান্য হাইড্রোলিক স্ট্রাকচার থাকার কারণে, আপস্ট্রিম ও উইথড্রলের কারণে আমাদের ফারাক্কা পয়েন্টে আসলে ইন্ডিয়ান কন্ট্রিবিউশন এত কম। এটা আমাদের জন্য একটা খুব দুঃখের বিষয়। আমরা ভারতের ফারাক্কা পয়েন্ট থেকে মাত্র 18 কিলোমিটার ডাউনে গেঞ্জেস ফর্ম দ্য বর্ডার। এখানে প্রায় 176 কিলোমিটার বা 110 মাইল আমাদের এটা বর্ডারটা হচ্ছে, একদিকে বাংলাদেশ, একদিকে ইন্ডিয়া। তারপরে চাঁপাইনবাবগঞ্জে, এটা তারপরে চাঁপাইনবাবগঞ্জের এখানে, এই চাঁপাইনবাবগঞ্জের এখানে এটা আমাদের পদ্মা নামে এই গঙ্গা, উপরের দিকে হলো গঙ্গা, পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে এবং এখান থেকে আমাদের ব্রহ্মপুত্র, যমুনা এর ডিস্টেন্স হচ্ছে 145 কিলোমিটার। সেইখান থেকে আবার পদ্মা চাঁদপুর পর্যন্ত এর ডিস্টেন্স হচ্ছে আমাদের 122 কিলোমিটার। আর চাঁদপুর থেকে এটা বে অফ বেঙ্গল পর্যন্ত 70 কিলোমিটার। টোটাল অ্যাকচুয়ালি গঙ্গা ট্রাভার্স করে about 2600 কিলোমিটার ফ্রম অরিজিন টু বে অফ বেঙ্গল। আমি যে কথাটা আগে বলেছি যে 72 barrage in the Ganges, actually water control structure, barrage আছে, ড্যাম আছে, অন্যান্য কন্ট্রোল স্ট্রাকচার এখানে আছে, যেটা আমাদেরকে এই পানি ওয়াটার অ্যাভেলেবিলিটি ফারাক্কাটা আমাদের অনেক কমিয়ে দিয়েছে। পদ্মা ডিপেন্ডেন্ট ইন বাংলাদেশ। আসলে আমরা শরণার্থীর কাল অনেক বেশি শরণার্থীর কাল থেকে আমরা বাংলাদেশের 1/3 অধিক সৃষ্টি হয় এবং বাংলাদেশে অবর্ণনীয় এক দুঃখের সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশ এই পদ্মা ফারাক্কা ব্যারাজের উদানে পানি প্রত্যাহার কারণে আমাদের প্রচন্ড ভারসাম্য নষ্ট হয়।
আমাদের ছন্দপতন হয় পদ্মা বিরত এলাকার। ফারাক্কা ব্যারাইজ অ্যাকচুয়ালি আমাদের হিন্দু বাংলাদেশ বর্ডার থেকে মাত্র 18 কিলোমিটার দূরে মুর্শিদাবাদে পশ্চিমবাংলার, এবং 1960 সালে ফারাক্কা ব্যারাইজ ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন অ্যাপ্রুভ করে 1962 ফারাক্কা ব্যারাইজ তারা কনস্ট্রাকশন শুরু করে। 1970 ফারাক্কা ব্যারাইজের মূল কাঠামো তারা কমপ্লিট করে। 1974 তারা ফারাক্কা ব্যারাইজ এবং অন্যান্য ফিডার কেনাল সহ সবকিছু কমপ্লিট করে। 74 actually joint declaration of the two prime ministers 1974 সেখানে এগ্রিড প্রিন্সিপাল ছিল যে ফারাক্কা ব্যারাইজের কমিশনিং কোন শুষ্ক মৌসুমে গঙ্গার পানির এগ্রিমেন্ট না হওয়া পর্যন্ত এখানে কোন রকমের ফারাক্কা ব্যারাইজের কমিশনিং হবে না। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো 1975 সালে 21 এপ্রিল in the name of trial run, India actually it is 1970 21st April to 31st May actually তারা এটাকে বিভিন্ন মেয়াদে তারা পানি প্রত্যাহার করে এটাতে কমিশনিং হয়। 75 অগাস্টের পর রেজিম চেঞ্জ হয়। 1976-77 আমাদের ইন্ডিয়া ফারাক্কা ব্যারাইজের মাধ্যমে ইউনিলেটারলি উইথড্র করে। সেই সময়ে উদ্ভূত পরিস্থিতি এবং বিরূপ প্রতিক্রিয়া এটা এতটাই তখন জনমনের মধ্যে সারা ইয়েতে এটা জাগরিত হয়েছিল যে 16 মে 1976 মৌলানা ভাসানী ফারাক্কা এই প্রতিবাদ জানানোর জন্য একটা লং মার্চ করে। 1976 24 নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের সরকারের বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে, ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা এতটাই বেশি করা হয় বাংলাদেশের বিরূপ প্রতিক্রিয়া। 1976 সালের 24 নভেম্বর situation arising out of unilateral withdrawal of the Farakka barrage এই ইস্যুর উপরে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে একটা স্পেশাল পলিটিক্যাল কমিটি, সেই স্পেশাল কমিটিতে একটা মিটিং হয় এবং সেখানে রেজলিউশন করা হয় যে ডিক্লারেশন অফ ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল। এই অনুযায়ী বাংলাদেশ এবং ইন্ডিয়া জয়েন্টলি তারা ইমিডিয়েটলি তাদের একটা সলিউশন আসবে, এটা এগ্রিমেন্ট দিত। এরই ধারাবাহিকতায় 1977 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহোদয় সেই সময়টাতে 77 সালে 5 বছর মেয়াদী একটা গঙ্গা গেঞ্জের ওয়াটার ট্রিটি ও গেঞ্জের ওয়াটার এগ্রিমেন্ট 1977 হয়। 77 এগ্রিমেন্টের কয়েকটা কার্ডিনাল পয়েন্ট ছিল। 77 এগ্রিমেন্টটা ছিল 5 বছর মেয়াদী। এর মধ্যে পানি ডিস্ট্রিবিউশনটা ছিল 60% বাংলাদেশ, 40% বাংলাদেশ, ইন্ডিয়া, অলমোস্ট এরকম। পানির কোয়ান্টিফিকেশন যেটা ছিল সেটা ছিল 48 থেকে 73 25 বছর এবং সবচেয়ে ওখানে যেটা সবচেয়ে ছিল সেটা হচ্ছে এই হয় সেই প্রিন্সিপাল ডিস্ট্রিবিউটারি আমরা জানি যে পদ্মা নদী, যা আমাদের এইসব গড়াই মতো বালেশ্বর সিস্টেম হিসেবে যা সমুদ্র পরিচিত হয়েছে। সেখানে গড়াই নদী বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে আমাদের রূপসা ভৈরব পশু নদী শুকিয়ে যায়, তরপরে যায়, নেভিগেশন সেখানে টোটাল ডিসরাপ্টেড হয়ে যায়। এখানে আমাদের মুভমেন্ট অফ দ্য ওয়াটার ট্রান্সপোর্ট যেহেতু আমাদের সিঙ্ক হয়ে আসছে, এখানে পাবলিক লাইফ সাফারিংস হয়, কমার্শিয়াল সেক্টর এফেক্টেড হয়, পলিউশন, প্রোডাকশন লসেস, মিল্ক ফ্যাক্টরিতে প্রোডাকশন লস হয় এবং আলটিমেটলি এটার কারণে বিশাল ফাইন্যান্সিয়াল লস হয়। গড়াই নদী ব্লক হয়ে যাওয়ার কারণে অফটেক, এখানে আমাদের প্রলং এটি হচ্ছে
স্যালাইন ইনফিউশন হচ্ছে, যার কারণে ডিপ্লিশন অফ সুইট ওয়াটার হচ্ছে, ইনক্রিজিং সয়েল স্যালাইনিটি, এখানে ইকোলজি এনভায়রনমেন্ট সাউথ ওয়েস্ট পার্ট অফ দ্য কান্ট্রি এফেক্টেড, বিশেষ করে এখানে প্রোডাকশন লস, ব্যাপক ইরিগেশন ওয়াটার পাওয়া যাচ্ছিল না, গ্রেঞ্জেস ওয়াটার লেভেল এত নিচে নেমে যায় যে আমাদের 3টা পাম্প সেখানে আছে, 3টা পাম্প থেকে আমরা কোনো পানি ওখানে দেওয়ার মতো ইয়ে ছিল না, এই অবস্থা চলে আসছে। তো এই কারণে জিকে প্রজেক্টের কারণে প্রোডাকশন লস ইন এগ্রিকালচার এবং ফাইন্যান্সিয়াল লস। আরেকটা যে মেজর প্রবলেম যেটা হলো সেটা হলো গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক নিচে চলে যায়। যখন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়, অটোমেটিক্যালি আমাদের যে সমস্ত ইয়েগুলো ছিল, টিউবওয়েল গুলো ছিল, টিউবওয়েল অকার্যকর হয়ে যায়, ইরিগেশন সাপ্লাই বন্ধ হয়ে যায়, তারপরে সেখানে হয়ে যায় আপনার ফেলিওর অফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই থাকে না, তারপরে ইরিগেশন ওয়াটার সাপ্লাই কমে আসে, অটোমেটিক্যালি আমাদের আর্সেনিক, এখানে আর্সেনিকের একটা বিশাল প্রবলেম শুরু হয়ে যায়। এই কারণে আমাদের যে সমস্ত প্রবলেমগুলো ফাইন্যান্সিয়াল লস, ব্যাপক ফাইন্যান্সিয়াল লস। আমরা এটা হলো শেষ করুন। এটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ তারা আসলে এখানে একটা মাস্টার্সকারী বিভিন্ন সেক্টরাল যে ফাইন্যান্সিয়াল লসটাকে ক্যালকুলেট করা হয়েছে, অনেক বছরের কিন্তু ডেটা পাওয়া যায় না, অনেক সময়ের গেট পাওয়া যায় না, বাট এই 75 থেকে 94 পর্যন্ত বিভিন্ন এগ্রিকালচার সেক্টর, ফিশারি সেক্টর, ফরেস্ট্রি, ইন্ডাস্ট্রি, পাবলিক ট্রান্সপোর্টেশন, রেজিং, প্রত্যেকটা সেক্টরাল যে ক্ষয়ক্ষতিটা, এটা এখানে খুব ছোট্ট একটা অ্যাবস্ট্রাক্ট আসছে, বা এটা এরকম একটা বই যেটা আমাদের এখানে মাননীয় ডক্টর নিশাদ স্যার এটা শুনে খুব ভালো লাগে। তো এই অবস্থাটা আমাদের দেওয়া আছে 11,910 কোটি টাকা 1991 প্রাইস ইন্ডেক্স। কেন আমরা বদলাতে চাচ্ছি? এতক্ষণ আমরা যে সমস্ত অ্যাডভার্স ইমপ্যাক্টের কথাগুলো আলোচনা করলাম, এটাকে মিটিগেট করার জন্য আমরা আসলে বদলাতে চাচ্ছি। এই পদ্ধতিগুলো আমরা অলরেডি আলাপ করে আসছি, যেমন হিস্তা মাথাভাঙ্গা, গড়াই মধুমতি, চন্দনা, বারাসিয়া, অপটেকগুলো টোটালি ক্লোজ হয়ে গেছে। রিডাকশন অফ নেভিগেশন এর অলরেডি আমরা বলছি, ইনক্রিজ সারি ওয়াটার ইনফিউশন বলা হয়েছে, লরিং অফ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল, কনসিকুয়েন্স আর্সেনিক কন্টামিনেশন গ্রাউন্ড ওয়াটার, shortage of drinking water, environmental degradation, loss of fresh water fishery, top drying of the Sundarbans. আমরা যদি তাকাই হিস্তা মাথাভাঙ্গা সিটি ডেভেলপমেন্ট প্রকল্প, আমরা দেখতে পাচ্ছি কি চেহারাটা। এক সময় যেটা প্রমুক্তা মাথাভাঙ্গা হিস্তা মাথাভাঙ্গা ছিল, সেটা আজকে টোটালি এটা ক্লোজ হয়ে এটা বিতর্ক। একইভাবে গড়াই মধুমতি অপটেক সিল ডেট আপ, যে কারণে আমরা এই সিল ডেট আপ হওয়ার কারণে এটা টোটালি আমাদের প্রায় 100-150 কিলোমিটার আপে চলে আসতেছে স্যালাইন ফ্রন্ট সমুদ্র থেকে। আমাদের অপটেক ও চন্দনা বারাসিয়া সিল ডেট আপ প্রকাট। আমরা যদি দেখি যে নেভিগেশন কি ধরনের ডিসরাপ্ট, এককালে কিরকম পানি ছিল, সরি আমরা কি ধরনের এখানে পানি ছিল, আর এখানে আমাদের ভূমিদল ছিল। একই রকম ভাবে আমাদের ইরিগেশন ওয়াটার যে জিকে প্রকল্পের কথা আমরা বলছিলাম, যেখানে আমরা পানির একটা বিশাল ইয়ে ছিল, সেটা দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে, এটা কিন্তু পানি নেই, এটা বালির স্তর। আমরা যদি দেখি স্যালাইনিটি আপস্ট্রিম উইন্ডো, একসময় যেখানে আমাদের 5 ppb এখানে ছিল, এটা আমাদের কত উপরে চলে আসছে, আর 1 parts per trillion বলা হয়, ppb means parts per trillion, এবং এইটা আমাদের এখান থেকে আমাদের প্রায় 10-এর কাছাকাছি চলে আসছে আমাদের 1 ppb। আর্সেনিক কন্টামিনেশন আমরা যেগুলো কি ধরনের একটা মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পদ্মা ডিপেন্ডেন্ট এরিয়াতে। এখানে শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার, কি ধরনের বড় লাইন, এটা আমরা স্থিরত একটা জায়গা থেকে এটা সোলার সময় টপ লাইন অফ সুন্দরবন। আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ যে বিরূপ প্রতিক্রিয়াগুলো আমরা দেখলাম, এই বিরূপ প্রতিক্রিয়াকে মিটিগেট করার জন্য অ্যাকচুয়ালি আমাদের তদানীন্তন পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ গভর্নমেন্ট আসলে খুব কনসার্ন ছিল ফারাক্কা ব্যারাজ। তো ফারাক্কা ব্যারাজ এই সময়
ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন 1960 তাদের অ্যাপ্রুভ হয়। ইমিডিয়েট আফটার বাংলাদেশ তৎকালীন যে পাকিস্তান সরকার সেখানকার যারা এক্সপার্ট তারা কিন্তু বসেছিল। তারা 1961 টেন্স স্টাডি তারা শুরু করে এবং 63 তাদের ফিজিবিলিটি স্টাডি সাবমিট করে। একই সময়ে প্রায় 1964 ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি দুইটাই কিন্তু টেন্স এবং আইকো দুইটাই আমেরিকান বেসড কনসালটেন্সি টিম তৎকালীন অত্যন্ত নামী টিম। 1964 আইকো মাস্টার প্ল্যানে যে স্টাডি রিপোর্ট এটার উপরে একটা রিভিউ মিশন এসেছিল 1966 রিভিউ মিশন ওয়ার্ল্ড ব্যাংকের। ওনারা তখন এটাতে তাদের একটা কনসার্ন শো করেন যে পাকিস্তানের আপে তদানীন্তন পূর্ব পাকিস্তানের আপে ফারাক্কা পয়েন্টে ইন্ডিয়া বারাইজ করার কারণে তখন আমাদের বাংলাদেশের পানির প্রাপ্তি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সেই অনিশ্চয়তার কারণে তারা লং টার্ম কোন এগ্রিমেন্ট ছাড়া গেজের উপরে তারা কোন রকমের ফান্ডিং করতে তারা ডিক্লাইন করে বসে। তারপরে 1969 সালে অ্যাসোসিয়েটেড কনসাল্টিং ইঞ্জিনিয়ার পাকিস্তান তারা স্টাডি করে। এই তিনটা স্টাডি ক্যাম্পস আইকো তিনটা স্টাডি আমাদের হার্ডিং ব্রিজ ঠাকুরবাড়ি ইয়েতে করা হয়। এরপরে এক্সপার্ট স্টাডি গ্রুপ 1984 1984 যে এক্সপার্ট স্টাডি গ্রুপ যে স্টাডি করছে এটা কিন্তু বেসড অন আমাদের 77 এর এগ্রিমেন্টে শেয়ার কোয়ান্টাম পাবেছি। সেই কোয়ান্টাম পাবেছির যে এমওইউ ছিল সেই বেসিসে আমাদের হিসাব করে এক্সপার্ট স্টাডি গ্রুপ তখন করে এটা তখন পাঁচ সাথে এটা সাইট থেকে সর্বোত্তম সাইট হিসেবে তারা সিলেক্ট করে। একইভাবে 87 88 ডিজাস্টার ফার্স্ট কনজিকিউটিভ তারপর 1989 ফ্রেঞ্চ কনসোর্টিয়াম তারা স্টাডি করে এবং সেই স্টাডি তো তারা পাংশাকে সর্বোত্তম সাইট করে। এর মধ্যে 1996 সালে আমাদের 6টা স্টাডি হয়েছে তাই তো? স্টাডিটা হ্যাঁ 6টা স্টাডি 6টা ফিজিবিলিটি স্টাডি। এইবার বোধ হয় আমাদের পদ্মা বেড়ায় যেটা হবে, কারণ একটা লং টার্ম এগ্রিমেন্টে তারা আমাদেরকে দেওয়ার জন্য ঝাঁপায়া করবে এই ধরনের কার্যভাবনা সৃষ্টি হয়েছে। সেই সময়ে তদানীন্তন 2001-এ তদানীন্তন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যে গভর্নমেন্ট আছে তারা তখন ওয়ার্কফোর্স চলতে অর্গানাইজেশন ফর অপশন ফর ক্যান্ডিডেট এরিয়া তাদেরকে একটা প্রি ফিজিবিলিটি স্টাডি করে। তারা কিন্তু এই ইয়েতে স্বাধীন ব্রিজ ঠাকুরবাড়ি পাংশা রাজবাড়ি সবগুলো সাইটে তারা এটাকে তখন ইয়ে করে এবং এটা এক্সটেন্সিভ স্টাডি করার পরে তখন এই প্রতিটি স্টাডিতেও পাংশা সাইটকে সর্বোত্তম সাইট হিসেবে এটাকে সিলেক্ট করা হয়। এরপরে এটার উপরে বেসিস করে একটা ডিপিপির জন্য তদানীন্তন সরকার এই মোটামুটি একটা ড্রাফট ডিপিপি রেডি করার পরে ওই সময় এটা ফাইনালের আগেই সেনা শাসন চলে আসে, পরবর্তী গভর্নমেন্ট আসে। পরবর্তী 2009 যখন গভর্নমেন্ট আসে, এই গভর্নমেন্ট এসে প্রথমেই এখানে এই ডিপিপির উপরে অ্যাকশন না নিয়ে তখন এখানে এটাকে ইয়ে করা হয়, কি বলে ড্রেজিং। এটা গড়াই নদীতে ড্রেজিং করা হয়, কিন্তু গড়াই ড্রেজিং করার পরে যখন দেখা গেল যে না এটা তো কোনো সাস্টেনেবল হচ্ছে না, তখন আগের যে ডিপিপি যেটা করা হয়েছিল 2005-এ সেই লাইটে তারা তখন ওই ডিপিপির উপরে বেস করে তখন ফিজিবিলিটি স্টাডি এন্ড ডিটেইল ইঞ্জিনিয়ারিং ডিজাইন এটা করার জন্য তখন একটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পানি সম্পদ মন্ত্রণালয় একটা কনসাল্টিং টিম, এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্লেন্ডিং একটা ইন্টারন্যাশনাল টিম তারা স্টাডি করে 2012-তে তখন তারা এই তাদের যে স্টাডি সাবমিট করে সেই স্টাডির উপরে বেস করে আমরা এখানে সরাসরি অলরেডি আমরা আলোচনা করছি, এটা আলোচনা হয়ে গেছে। এখানে এটাই হলো যেটা আমরা লাস্ট স্টাডি যেটা বললাম 2012-তে সাবমিট করা হয়েছে স্টাডি এন্ড ডিটেইল ইঞ্জিনিয়ারিং ডিজাইন অফ এখানে আমরা দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের যে গড়াইদের যে সাইট পাংশা, এবং এই পাংশা আমার ইয়ে থেকে এন্ট্রি থেকে পাংশার ইয়েটা যে ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার এবং মাত্র 45 কিলোমিটার ডাউনে হচ্ছে কনফ্লুয়েন্স অফ যমুনা এন্ড এটা হচ্ছে বলদ।
ভ্যারাইজ সামারি, তাদের যে ফাইন্ডিংস, সেখানে ভ্যারাইজের সামারি আমরা 4টা এখানে ডিস্ট্রিবিউটর 3টার উপরে, গড়াই অবস্টেটের উপরে, ইস্তামাতভাঙ্গা আর চন্দনা বাড়া সে 3টার উপরে, আর মেইন পদ্মা। এখানে দেখা যাচ্ছে যে মেইন পদ্মা এবং গড়াই অবস্টেটের মধ্যে আমরা এখানে স্পিলওয়ে এবং নেভিগেশন লক, ফিশ পাস, হাইড্রোপাওয়ার প্ল্যান্ট আমরা করেছি, বাকিগুলোতে সেটা দরকার করে নেই। তো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি, এটা হচ্ছে সামারাইজ আমাদের যে স্টাডি। এখানে যদি দেখি আমরা ফ্লো ডাইভার্সিটি, আচ্ছা আমাদের সবচেয়ে বেশি রিকোয়ারমেন্টটা কখন? সবচেয়ে বেশি রিকোয়ারমেন্টটা ছিল আমাদের এপ্রিল মাসে, যখন লোয়েস্ট ফ্লো অ্যাকচুয়ালি আমাদের সেই হিসাব মতো। সেই সময়ে আমরা স্টাডি করে যেটাই করতে পারলাম যে আমরা বিভিন্ন পয়েন্টে, যেমন নর্থ রাজশাহী ইরিগেশন প্রজেক্টের জন্য গোদাবরীতে আমরা 2260 কিউসেক আমরা ধরেছি। বরাল দিয়ে আমরা আমাদের ডিস্ট্রিবিউট করার জন্য 777 কিউসেক আমরা ধরতে পেরেছি। ইসামতি দিয়ে পাবনা 883 কিউসেক আমরা ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ধরতে পেরেছি। ইসনা মানে ডান দিকে যখন আমরা আসলাম সেই সাউথ ওয়েস্টার্ন পার্টে ডিস্ট্রিবিউটারগুলো, ইসনা দিয়ে 1540, দ্বিতীয় প্রজেক্টের জন্য 4002, গড়ে টোটাল আমরা রিকোয়ারমেন্টটা হলো 28216 কিউসেক, যেটা আমরা যদি সেই ইয়েটাকে গ্যারেজটাকে আমরা কমপ্লিট করে আমরা এক্সিকিউট করতে পারি, তাহলে এই এপ্রিল মাসে এই ফ্লোটা আমরা দিতে পারবো। পাশাপাশি নদীর ফ্লো মেনটেন করার জন্য, কারণ আমার নিচে তো নদীর ফ্লো থাকবে, সেই নদীর পানি ইয়েটাকে মেনটেন করার জন্য রেগুলেশন থাকবে, ফিশারিজ থাকবে, অন্যান্য যত রকমের অ্যাক্টিভিটিস করতে থাকবে, সেখানে 20,000 এর বেশি কিউসেকের বেশি পানি আমরা রিলিজ করতে পারবো। তো এই স্টাডিতে আমরা যেটা দেখতে পাই সেখানে এটা হলো, এটার আর দরকার নাই, আমরা প্রজেক্ট ইনফরমেশন। এই প্রজেক্ট আমাদের করার জন্য টোটাল সময় ছিল 7 বছর। আমাদের পদ্মা ভ্যারাইটি সবচেয়ে মানে গেঞ্জের করে স্টাডি এতকাল লিগেসি ছিল এটা, কিন্তু আসলে আমাদের দেশ পদ্মা, আমরা এটা পদ্মা এখন নাম করছি। পদ্মা ভ্যারাইজ প্রজেক্টের আমরা কনস্ট্রাকশন পিরিয়ড 7 বছর। কেন? কারণ অন্যান্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার গুলো এগুলো কিন্তু ইট ওয়াজ ইন প্লেস, আমার যে প্রজেক্ট ছিল অন্যান্য এগুলো ছিল, তো যে কারণে আমরা 7 বছরের মধ্যে আমরা কনস্ট্রাকশন করেছি। আর আমাদের কস্টিং আসছে, এটা কিন্তু আমরা যদি কেআর এবং বিসি রেশিও আমরা দেখতে পাই 78% আর 1.53%, 5:1, তার মানে আমাদের এটা টেকনিক্যালি ফিজিবল, ইকোনমিক্যালি ভাইবল, এন্ড ডেফিনেটলি ইট ওয়াজ সোশ্যালি এনভায়রনমেন্টালি ইট ওয়াজ ভেরি সাউন্ড এন্ড অ্যাকসেপ্টেবল। এখানে আমাদের টোটাল কস্টিং হচ্ছে 31,413 কোটি টাকা, আর এখানে 31,413 কোটি টাকা আমার টোটাল, তখনকার এটা হচ্ছে 2012 এক্স্যাক্টলি স্টাডিটা হয়েছে 2012 ইন্ডেক্সে আমাদের 3.92 বিলিয়ন ইউএস ডলার আর 31,413 কোটি টাকা। আমরা যদি যাই তাহলে দেখবো যে আমরা অ্যানুয়াল ইনক্রিমেন্টাল বেনিফিট আমরা বিভিন্ন সেক্টরে কি পাবো। এগ্রিকালচারে আমরা 5,082 কোটি টাকা, ফিশারিতে 744 কোটি টাকা, ট্রান্সপোর্টেশনে 530, ট্রান্সপোর্টেশন বোথ নেভিগেশন প্লাস ওয়াটার রোড 753 crore, ফরেস্ট্রি থেকে 250 crore, হাইড্রো পাওয়ার থেকে, মানে টোটাল আমাদের আসতেছে 7,361 কোটি টাকা। তার মানে আমাদের খরচ করতেছে 7 বছরে আমাদের টোটাল খরচ করতেছে গ্যারেজের জন্য 31,000 প্লাস, আর আমার 7,000 প্লাস হচ্ছে আমার এখানে এটা প্রতি বছরে আমাদের রিটার্ন। তাহলে আমরা 5 বছরে আমাদের যে ইনভেস্টমেন্ট কস্ট আমরা 5 বছরে কিন্তু রিটার্নটা পেয়ে যেতাম। মানে আপনি বলছেন যে এটা করতে যে টাকাটা 5 বছরে আমরা ফেরত পাবো, ইনভেস্টমেন্ট কস্ট টোটাল যেটা হবে তা আমরা 5 বছরে আমরা 5 বছরে ফেরত পাবো। থ্যাংক ইউ। বন্ড ডিজিজ এখানে প্রাদুর্ভাব শুরু হয়েছে, এটা কমে যাবে। সাবস্টিটিউশন সার্ভিস অর্ডার ফর আর্সেনিক কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটার। সবচেয়ে বড় কথা হলো যে ইট উইল বি conducive to attain objectives of the sustainable development goal, যেটা আমাদের জন্য আরেকটা এখন কনক্লুশনটা হচ্ছে পদ্মা প্রজেক্ট হচ্ছে লাইফলাইন অফ দ্য পপুলেশন, পদ্মা ডিপেন্ডেন্ট এরিয়া বা বাংলাদেশ পার্টিকুলার, to save the lives and livelihood more than 1/3